তিন দাগে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে কমপ্লিট করো ইউজিং সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস, উপযুক্ত ক্লজ এবং ফ্রেজ ব্যবহার করার মাধ্যমে, উপযুক্ত ক্লজ অথবা ফ্রেজ ব্যবহার করার মাধ্যমে। এই সেন্টেন্সের সাবজেক্ট ইউ যেটা উজ্জ্ব আছে, কমপ্লিট হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্য সেন্টেন্সেস এটা একটা অবজেক্ট এবং এটা কিন্তু নাউন ফ্রেজ, আর ইউজিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে অর্থে অ্যাডভার্বের কাজ করে, আর সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস এটা হচ্ছে এই ইউজিং এর অবজেক্ট, ইউজিং এর অবজেক্ট। তাহলে ইউজিং ছিল প্রেজেন্ট পার্টিসিপল আর এটা হচ্ছে তার অবজেক্ট, তাই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সম্পূর্ণটা। আর ইউজিং যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করে তাই ওটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ এবং ক্লজ, এখানে বলছে ক্লজ অথবা ফ্রেজ দিয়ে সেন্টেন্সগুলোকে সম্পন্ন করতে হবে। ক্লজ কাকে বলা হয়? যার একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে এবং সেন্টেন্সের একটা অংশ, এবং এটা অবশ্যই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ হবে। একটা ক্লজ যখন একা একা বসে তখন তার নাম হয় সিম্পল সেন্টেন্স, কিন্তু ওই সিম্পল সেন্টেন্স যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের একটা অংশ হয় তখন তাকে আমরা বলি ক্লজ। আর ফ্রেজ বলতে বুঝি একটা শব্দগুচ্ছ, একাধিক শব্দ দিয়ে হয় প্রথম শব্দ, এবং এর ভিতরে কোনো সাবজেক্ট বা কোনো ফাইনাইট ভার্ব থাকে না, এর ভিতরে থাকবে একটা হেডওয়ার্ড। হেডওয়ার্ডটা যে পার্ট অফ স্পিচ হবে ফ্রেজটা সেই পার্ট অফ স্পিচেরই হবে। যেমন এ গুড বয়, এর হেডওয়ার্ড কোনটা? বয়। তো বয় তো নাউন, তার একটা নাউন ফ্রেজ। যদি বলি ভেরি বিউটিফুল, এর হেডওয়ার্ড বিউটিফুল অ্যাডজেক্টিভ, তাহলে ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি বলি ভেরি স্লোলি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন এইটা পড়ার সময় আমি বলেছিলাম যে সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস এই সম্পূর্ণটা একটা ফ্রেজ, এর হেডওয়ার্ড ছিল ইউজিং। তাহলে ইউজিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, তাই ইউজিং হেডওয়ার্ড, আর যেহেতু এটা হেডওয়ার্ড তাই সম্পূর্ণটাকে বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ইউজিং অ্যাডভার্বের কাজ করে তাই বলেছিলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তেমনি সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস এটা আর একটা ফ্রেজ, এর হেডওয়ার্ড ছিল ক্লজেস অথবা ফ্রেজেস, নাউন, এটা ছিল নাউন ফ্রেজ। তাহলে ফ্রেজে হেডওয়ার্ড থাকবে, একাধিক শব্দের একটা গুচ্ছ থাকবে, কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না, আর ক্লজে থাকবে একটা সাবজেক্ট একটা ফাইনাইট। এ নাম্বার 16 ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি। 16 ডিসেম্বর হলো আমাদের দেশের ইতিহাসে একটা স্মরণীয় দিন, বিকজ ইট ইজ আওয়ার ভিক্টরি ডে। ইট ইজ আওয়ার ভিক্টরি ডে, কারণ এটা আমাদের বিজয় দিবস। এখানে বিকজ কিন্তু দেওয়া আছে, দেখো এটাকে আমরা বলবো কানেক্টর। বিকজ হচ্ছে একটা কানেক্টর এবং কনজাংশন। কানেক্টর কাকে বলে? যা পূর্ববর্তী বাক্যের সাথে বর্তমান বাক্যকে যুক্ত করে এমন কোনো কনজাংশন অথবা অ্যাডভার্ব। এখানে বিকজ হচ্ছে একটা কনজাংশন এবং আগের বাক্যের সাথে এই যে বাক্যটাকে যুক্ত করছে এটাকে আমরা বলছি কানেক্টর বা লিঙ্কার, বা লিঙ্কিং ওয়ার্ডও বলা হয়। তো আমরা কানেক্টর বা লিঙ্কার বলবো। আমরা লিখলাম ইট ইজ আওয়ার ভিক্টরি ডে। এই ইট ইজ আওয়ার ভিক্টরি ডে এটা কিন্তু তোমার একটা সিম্পল সেন্টেন্স হয়েছে, এটা কিন্তু কোনো ক্লজ হয়নি, এটা একটা সিম্পল সেন্টেন্স। যদি বিকজের আগে ফুল স্টপ না থাকতো এবং বিকজের বি ছোট হাতের থাকতো তখন আমরা কিন্তু বলতাম আবার সেই একই কথা, বিকজ ইট ইজ আওয়ার ভিক্টরি ডে। তখন কিন্তু ইট ইজ আওয়ার ভিক্টরি ডে একটা ক্লজ তৈরি হতো এবং বিকজকে তখন বলা হতো সাবঅর্ডিনেটিং কনজাংশন। বি নাম্বার, করাপশন ইজ এ গ্রেট হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। দুর্নীতি হলো আমাদের দেশের উন্নয়নে একটা বড় প্রতিবন্ধকতা। হিন্ড্রেন্স মানে প্রতিবন্ধকতা বা বাধা। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। উই রিমুভড করাপশন। ইট ইজ হাই টাইম থাকলে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি।
ইট ইজ হাই টাইম থাকলে আমরা ফার্স্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। ইট ইজ হাই টাইম থাকলে আমরা আরেকটা রুলও ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইম্পেরেটিভ। 20 নম্বর গঠন, 20 নম্বর গঠন বলছে ইট ইজ হাই টাইম প্লাস ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, আবার বলছে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ইনফিনিটিভ। ইট ইজ হাই টাইমের পরে ইনফিনিটিভও ব্যবহার করা যায়, তবে তোমাদের পরীক্ষার সময় কমপ্লিটিং এর সময় তোমরা অবশ্যই ব্যবহার করবা কোন গঠনটা? পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা ব্যবহার করবা। কারণ কি, দুটোই তো দেয়া যায়, একটা কেন দেব? দেখা যায় যে আমাদের অনেক এক্সামিনাররা তারা ওই একটা নিয়মই জেনে বসে আছেন যে ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তুমি অবশ্যই পাস্ট ইনডিফিনাইটটা ব্যবহার করবা। আর অন্যান্য ক্ষেত্রে যখন তুমি কোনো মানে রাইটিংয়ে আছো, যেমন প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং, এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, গ্রাফ চার্ট রাইটিং, সামারি রাইটিং, সেই সমস্ত ক্ষেত্রে তুমি কিন্তু ইট ইজ হাই টাইমের পরে দুটো রুলের দুটোই ব্যবহার করতে পারবা। তো ইট ইজ হাই টাইম এর অর্থটা কি? এখনই উপযুক্ত সময়। এরপরে কিন্তু একটা দ্যাট আছে, উজ্জ। এই যে ইট ইজ হাই টাইমের পরে আমরা এখানে একটা দ্যাট উজ্জ আছে, কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স যখন ব্যবহার করছি এর আগে একটা দ্যাট উজ্জ থাকে। কোন দ্যাট উজ্জ রাখা যায়? নাউন ক্লজের দ্যাট উজ্জ রাখা যায়। যেমন আই নো দ্যাট ইউ আর ইয়াং, আমি জানি যে তোমরা ইয়াং। এখানে কিন্তু আমরা বলি অনেক সময় আই নো ইউ আর ইয়াং, দ্যাটটা কিন্তু উজ্জ থাকে। নাউন ক্লজের দ্যাট ইচ্ছা করলে তুমি উজ্জ রাখতে পারো, আর যে কোনো সেন্টেন্সের আগে দ্যাট ব্যবহার করলে কিন্তু নাউন ক্লজ হয়। তো দেখো আমি বলছি ইন্ট্রোডাক্টরি ইট, এই যে ইটটা এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। তাহলে এটা যদি ইন্ট্রোডাক্টরি ইট হয় তাহলে তার একটা অ্যাপোজিটিভ থাকে, এই দ্যাট যুক্ত ক্লজটাই হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন ইট ইজ হাই টাইম পরের লাইনে ইট ইন্ট্রোডাক্টরি ইট হলে এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা কিন্তু অ্যাপোজিটিভ। এগুলো সবই অ্যাপোজিটিভ। কোন জায়গার থেকে বললাম? 60 নম্বর গঠনে আছে। 60 নম্বর গঠন বলছে দেখো ইন্ট্রোডাক্টরি ইট যখন সাবজেক্ট হয় তখন দ্যাট যুক্ত ক্লজ অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাকে অ্যাপোজিটিভ বলা হয়। ঠিক আছে। সি নাম্বার, মাই কাজিন ফাইম হ্যাজ বিন লিভিং ইন কানাডা ফর 5 years লাস্ট। আমার কাজিন ফাইম কানাডায় বসবাস করছে গত 5 বছর ধরে। ইট হ্যাজ বিন লং, এটা অনেক সময় হয়েছে। সিন্স আই স হিম, আই স হিম। সিন্স এর পরে আমি ব্যবহার করলাম পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা কত নম্বর গঠন? 30 নম্বর গঠন। 30 নম্বর গঠন কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই সিন্সের বাংলা কি? থেকে। এই সিন্সের বাংলা কিন্তু থেকে। এবং দেখো কোন কাজটা আগে? থেকের আগে একটা কাজ আছে যেটা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আর পরে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই কোনটা আগের কাজ দুটো কাজের মধ্যে? পাস্ট ইনডিফিনাইটটাই কিন্তু অপেক্ষাকৃত পূর্বের কাজ, আর এটা হচ্ছে পরের কাজ। যেমন এখানে প্রশ্নে বলছে যে ইট হ্যাজ বিন লং, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা অনেক সময় হয়েছে। সিন্স আই স হিম লিখেছো না? তাহলে আমি তাকে দেখেছিলাম একটা সময়, আর একটা হচ্ছে অনেক সময়, দীর্ঘ সময় হয়েছে। কোন কাজটা আগে? ঠিক যে সময় আমি তাকে দেখেছিলাম সেইটা কিন্তু ওই সময় থেকেই ইট হ্যাজ বিন লং। আমরা পরীক্ষার হলে বা ছোটবেলায় যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতাম, কি লিখতাম? যেমন উই হ্যাভ বিন রিডিং ফর, মনে করো
30 minutes, আমরা 30 মিনিট ধরে পড়িতেছি, বলি না? তো মনে করে এখন বাজে কত? 7:30, ধরো 7:30 বাজে। তাহলে আমরা 30 মিনিট ধরে পড়ছি, তাহলে কখন থেকে শুরু করেছি? সিন্স 7 AM, তাই তো? 7টার থেকে আমরা যদি শুরু করি, তাহলে এখন 7:30 বাজে। তাহলে যদি আমরা বলি 30 মিনিট ধরে পড়ছি, তাহলে এই মাঝখানে তো 30 মিনিট। তাহলে সিন্স 7 AM, এটাকে আমরা যদি আরো ক্লিয়ার করে এইভাবে বলি যে সিন্স ইট ওয়াজ 7 AM, একই কথা। উই হ্যাভ বিন রিডিং, এটা কন্টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর সিন্স ইট ওয়াজ 7 AM, এটা কন্টেন্সে আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। তাহলে ঠিক যখন 7টা বাজে, এটা কিন্তু শুরু হওয়ার সময়। সিন্সের পরে যে সময়টা ব্যবহার করা হয়, এটা শুরুর সময়। এখন এইখানে একটা সিন্স, এই একটা সিন্স। যখন সিন্সের পরে শুধু 7 AM লিখছি, এই সিন্সটা হচ্ছে প্রিপোজিশন। কি বললাম? প্রিপোজিশন। আর এই সিন্সের পরে যখন আমরা ব্যবহার করছি একটা ক্লজ, তখন এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। দুটোর বাংলায় কিন্তু থেকে, দুটোর বাংলায় থেকে। তাহলে সিন্সের আগে যখন আমরা প্রেজেন্টের কোনো টেন্স দেখবো, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট ইনডেফিনাইট হোক, যাই হোক না কেন, সিন্সের পরে অবশ্যই হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। আর সিন্সের আগে যদি পাস্ট ইনডেফিনাইট হয়, তাহলে সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা 31 নাম্বার বলছে। দেখো 31 নাম্বারটা কি বলছে? পাস্ট ইনডেফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াস প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট। D number, we must grow the habit of getting up early in the morning. আমাদেরকে অবশ্যই সকালবেলা সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটাকে গ্রো করতে হবে। বিকজ দ্য সুনার উই গেট আপ, দ্য আর্লিয়ার উই স্টার্ট আওয়ার ওয়ার্ক। দ্য আর্লিয়ার উই স্টার্ট আওয়ার ওয়ার্ক, এটা 57 নম্বর ঘটন। দি প্লাস কম্পারেটিভ প্লাস কমা প্লাস দি প্লাস কম্পারেটিভ। এখন এই দি প্লাস কম্পারেটিভের পরে যে টেন্স হবে, দি প্লাস কম্পারেটিভের পরে সেম টেন্স বসবে। 57 নম্বর, দি আর্লিয়ার উই স্টার্ট আওয়ার ওয়ার্ক। তাই দ্য সুনার উই গেট আপ, দ্য আর্লিয়ার উই স্টার্ট আওয়ার ওয়ার্ক। এই বাক্যের শুরুতে বিকজ আছে। এই বিকজটা কি? কানেক্টর। এ নাম্বারের মতোই কানেক্টর। ই নাম্বার, there was a poor farmer. He had a goose that used to lay an egg every day. He wanted to get all the eggs at a time. At a time মানে তো বোঝো, একবারেই একসাথেই সে সবগুলো ডিম চেয়েছিল। He cut the stomach of the belly. সে পেটের পাকস্থলীটা কেটেছিল। ভুল আছে সেন্টেন্স, এখানে হবে হি কাট দ্য স্টমাক অফ দ্য গুস। হাঁসটার পাকস্থলী কেটে ফেললো, বাট ফাউন্ড নো এগ, কিন্তু কোনো ডিম পেল না। দেয়ার গোস এ স্ট্রং প্রভাব, একটা শক্তিশালী প্রবাদ আছে। দ্যাট গ্রাস ফল লস অল, that grasp all loss all, GRASP, grasp all, comma loss all।
এখানে এই গ্রাস ফল লস ফলের আগে কিন্তু একটা দ্যাট বসাতে হবে। দিতেও পারো, নাও পারো। কোন দ্যাট উজ্জ রাখা যায়? নাউন ক্লজের দ্যাট উজ্জ রাখা যায়। যেমন বলছে দেয়ার গোস এ স্ট্রং প্রভাব, একটা প্রবাদ আছে, এই প্রভাবটাই হচ্ছে ওই দ্যাট যুক্ত ক্লজ, যে দ্যাট গ্রাস ফল কমা লস অল, ওই প্রভাবটাই হচ্ছে এইটা। সুতরাং এ স্ট্রং প্রভার্বের অ্যাপোজিটিভ কিন্তু এটা দ্যাট যুক্ত ক্লজ যেটা তুমি লিখলে, ওই দ্যাটটাকে তুমি উজ্জ রাখতেও পারো। এফ নাম্বার, হ্যাপিনেস ইজ অ্যান এক্সপেক্টেড টার্ম ফর আস অল। সুখ হলো আমাদের সবার জন্য একটা প্রত্যাশিত বিষয়। টার্ম মানে এখানে বিষয়। সো উই অল ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ। সুতরাং আমরা সবাই কিন্তু জীবনে সুখী হতে চাই। এখানে সাবজেক্ট কিন্তু উই অল, ঠিক আছে। দেয়ার ইজ নো বডি, এমন কোনো মানুষ নাই, বাট ওয়ান্টস হ্যাপিনেস, oblique, who does not want happiness, who does not want happiness, হু থাকলে ডাজ নট ওয়ান্ট হবে, ঠিক আছে। আর বাট থাকলে শুধু ওয়ান্টস হবে। অবলিক দিয়ে লেখো উইদাউট ওয়ান্টিং হ্যাপিনেস, উইদাউট ওয়ান্টিং হ্যাপিনেস। উইদাউট প্রিপোজিশন হওয়ার কারণে ফাইনাইট ভার্ব ওই ওয়ান্টকে আমরা জিরান্ড বানাবো। উইদাউট ওয়ান্টিং হ্যাপিনেস, হ্যাপিনেস বানান কি? HAPPINESS। তাহলে দেয়ার ইজ নো বডি মানে দেয়ার ইজ নো প্লাস নাউনের সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা এই তিনভাবে কমপ্লিট করব। এইটা 9 নম্বর পৃষ্ঠায় ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 3 নম্বর গঠন। ছোটবেলায় আমরা পড়েছি, দেখো, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড পড়েছিলাম। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড পড়েছিলাম। দেয়ার ইজ নো মাদার উইদাউট লাভিং হার চাইল্ড পড়েছিলাম। আরও একটা আছে, সেটা এখন আর বলবো না, ওই নিচে আছে দেখো, ওটা আমার এখন দরকার না। এখন দেয়ার ইজ নো বডি আমি আগে 3টায় ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? তারপরে যাই, তাহলে ওইটা হচ্ছে পেজ 9, আমরা ওখানে লিখে রাখতে পারি পেজ 9। জি নাম্বার, উই মাস্ট গো টু দ্য গ্রেভিয়ার্ড আফটার আওয়ার ডেথ। আমাদের মৃত্যুর পরে আমাদেরকে অবশ্যই যেতে হবে কবরস্থানে। এ গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস, একটা গোরস্থান বা কবরস্থান হলো একটা জায়গা। হোয়ার ডেড বডিজ আর বারিড, হোয়ার ডেড বডিজ আর বারিড, যেখানে ডেড বডিগুলোকে কবর দেওয়া হয়। এইখানে হোয়ার ডেড বডিজ আর বারিড কিন্তু এ প্লেস, এই নাউন ফ্রেজ অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে। এটা 46 নাম্বার গঠন। এ গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস, এ প্লেস হচ্ছে এই নাউন ফ্রেজ বা অ্যান্টিসিডেন্ট। 46 নাম্বারের নাউন ফ্রেজ হচ্ছে এ প্লেস, তারপরে রিলেটিভ প্রোনাউন অ্যাডভার্ব ব্যবহার করেছি আমি হোয়ার, তারপরে সাবজেক্ট হচ্ছে ডেড বডিজ, আর ফাইনাইট ভার্ব হচ্ছে আর বারিড। হোয়ার ডেড বডিজ আর বারিড, যেখানে ডেড বডিগুলোকে সমাহিত করা হয় বা কবর দেয়া হয়। এই যে হোয়ার ডেড বডিজ আর বারিড, এই অংশটুক এ প্লেস অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে। তাহলে গোরস্থান হলো একটা জায়গা, কোন জায়গা? যেখানে মৃতদেহগুলোকে সমাহিত করা হয়।
8 নাম্বার, কনজামশন অফ ড্রাগস ইজ ভেরি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। কনজিউম থেকে কনজামশন, কনজিউম মানে ভোগ করা, এবং কনজিউম ভার্বের নাউন হচ্ছে কনজামশন, তাই কনজামশন অফ ড্রাগস, তাহলে ড্রাগের কনজামশন। মাদক গ্রহণ, মাদক ভোগ, ইজ ভেরি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সো এটা কিন্তু কানেক্টেড, তো উই মাস্ট অ্যাভয়েড ইট, উই মাস্ট অ্যাভয়েড ইট। অ্যাভয়েড বানান AVOID, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, আমাদের অবশ্যই এটাকে এড়িয়ে চলতে হবে। আচ্ছা, ইট লিখবো না দোজ লিখবো? এখানে ড্রাগস আছে, আচ্ছা ইট কেটে দিয়ে তুমি ওখানে সরাসরি ড্রাগস লেখো, ফুল স্টপ। উই মাস্ট অ্যাভয়েড ড্রাগস, আমাদেরকে অবশ্যই এই ড্রাগ অ্যাভয়েড করা উচিত।